আপনারা বিশ্বাস করুন, আজকের যে পৃথিবী, এটা অত্যন্ত অস্থির এক পৃথিবী, এবং এই পৃথিবীতে এমন মানুষেরই প্রয়োজন যারা বিশ্বাস এবং জ্ঞানের ভেতরে সত্যিকার অর্থে একটা সমন্বয় ঘটাতে পেরেছে। আজকে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মান এবং আনন্দের বিষয়। বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে অনেকগুলি আছে, কিন্তু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং এটি এমন একটি প্রতিষ্ঠান যার নামের ভিতরেই নিহিত আছে মহান দায়িত্ববোধ এবং পরিবর্তনের স্বপ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনারা কেবল একটি বিশ্ববিদ্যালয়েই আপনাদের শিক্ষা জীবন শুরু করতে যাচ্ছেন না, বরং এমন এক ঐতিহ্যের অংশ হতে চলেছেন যা দুটি শক্তিকে, একটি হচ্ছে ইসলামের নৈতিকতার গভীরতা এবং আরেকটি হচ্ছে আধুনিক শিক্ষার বিশালতা। এটাকে অনেক সময় দুটো পরস্পর বিরোধী ট্রেন্ড হিসাবে চিত্রায়িত করা হয়, যেটা ঠিক নয়। এই ধারণাটাকে ভেঙে প্রচলিত ধারণার ঊর্ধ্বে উঠে আপনারা এর ভেতরে একটা সমন্বয়ের প্রয়াস চালান। বিশ্ববিদ্যালয়ে পদার্পণ কেবল কোনো ডিগ্রি প্রোগ্রামে নাম লেখানোর বিষয় নয়, এটা নির্ভরশীলতা থেকে দায়িত্বশীলতার পথে, জ্ঞান আহরণ থেকে জ্ঞান সৃষ্টির পর্যায়ে, এবং ভবিষ্যৎ নিয়ে কেবল স্বপ্ন দেখা থেকে তা বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণের পথে এক বিশাল উদ্যম। আজ আপনারা এমন এক বিদগ্ধ সম্প্রদায়ের সদস্য হতে চলেছেন যার একটা মহৎ লক্ষ্য আছে, এবং এই লক্ষ্য হচ্ছে এমন জ্ঞান অন্বেষণ করা এবং সেই জ্ঞানের মাধ্যমে মানবতার কল্যাণ সাধন করা, যেটা একই সাথে আমাদের সকলকে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভে সহায়তা করবে। কাজে এই যে গোল এবং যে মোটিভেশন আমাদের যে আধুনিক বিশ্বে যে প্রচলিত বিশ্ববিদ্যালয়গুলো আছে তার থেকে কিছুটা আলাদা, অনেকটাই আলাদা। আমার মনে হয় বহু বছর পরে যখন আপনারা আজকের দিনটির কথা স্মরণ করবেন, তখন হয়তো আজকের যে আনুষ্ঠানিকতা এটার খুব সামান্যই আপনাদের মনে থাকবে। তবে আমার একটা আন্তরিক প্রত্যাশা, একটি বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন, আজকের দিনেই আপনারা ভবিষ্যতের রূপকার হয়ে ওঠার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলাম। এই দায়িত্ববোধ আপনাদের মনে চিরজাগরুক থাকবে এই কামনা করি। আজ যখন আপনারা একটা রূপান্তরমূলক যাত্রার প্রথম পদক্ষেপটি নিয়ে ফেলেছেন, তখন একবিংশ শতাব্দীতে প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে ওঠাটা কি বোঝায়, এইটা নিয়ে আমি আমার খুব ভেতর থেকে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আজ আমি আপনাদের এমন এক প্রজন্ম হয়ে ওঠার চ্যালেঞ্জ জানাচ্ছি যারা কেবল বিশ্বাস ও যুক্তির মধ্যে কোনো একটিকে বেছে নেবে না, বরং সুনিপুণ দক্ষতার সাথে উভয়ের ভেতরেই একটা সমন্বয় ঘটাবে। আপনারা বিশ্বাস করুন, আজকের যে পৃথিবী, এটা অত্যন্ত অস্থির এক পৃথিবী, এবং এই পৃথিবীতে এমন মানুষেরই প্রয়োজন যারা বিশ্বাস এবং জ্ঞানের ভেতরে সত্যিকার অর্থে একটা সমন্বয় ঘটাতে পেরেছে। প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, এই কথাগুলো একটু বলা হয়েছে, কিন্তু তারপরে আমাকে একটু বলতেই হবে। আমরা মানব ইতিহাসের একটা অন্যতম রোমাঞ্চকর অথচ চ্যালেঞ্জিং সময় বাস করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি, রোবোটিক্স, রিনিউয়েবল এনার্জি, ন্যানো টেকনোলজি এবং ডেটা সায়েন্স আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রকে আমূল বদলে দিচ্ছে। উই আর উইটনেস, আমাদের চোখের সামনেই সব কিছু পাল্টে যাচ্ছে। একই সাথে ভালো এবং মন্দ উভয় ধরনের ধারণার একটা দ্বন্দ্ব আজকে আমাদের সমাজকে বহু ভাগে বিভক্ত করেছে। এটা শুধু আমাদের বাংলাদেশের সমাজের সমস্যা না, এটা একটা গ্লোবাল অ্যাসপেক্ট। পৃথিবীর কোনো প্রান্তে কোনো সমাজ আজকে শান্ত নয়। নানান ধরনের ধ্যান ধারণা এই সমাজে নানান ধরনের বিভক্তি সৃষ্টি করেছে, এবং যে প্রযুক্তিগত পরিবর্তন আমরা সামনে দেখছি, সেটা আগামী 20 বছরে কোন ধরনের পেশা প্রাধান্য লাভ করবে, এটা ইভেন আন্দাজ করাটাও আমাদের জন্য খুব কঠিন করে গেছে। এমন অনেক পেশা আছে যেগুলো আগামী 2 দশকের ভেতরে যেগুলো অনেকটা বিলুপ্ত হয়ে যাবে। এমন অনেক নতুন পেশা সৃষ্টি হবে যেগুলো সম্পর্কে এখনও আমরা আন্দাজ করতে পারছি না। একটা খুব ছোট্ট উদাহরণ দিই, আমি সেলফোন ব্যবহার করা শুরু করেছি অনেক পরে, কিন্তু প্রথম 1 দশক 2 দশক সেলফোন ছিল শুধুমাত্র কথা বলার মাধ্যম। কিন্তু আজকে আমরা এই মোবাইল ফোন আমরা যেটাকে বলি, সেটা কোন কাজে ব্যবহার করি এবং কোন কাজে ব্যবহার করি না, এটা যখন প্রথম বাজারে মোবাইল ফোন এসেছিল তখন আসলে কারো পক্ষে কল্পনা করাও সম্ভব ছিল। দ্য সেম থিং ইজ গোয়িং টু হ্যাপেন উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য কাইন্ড অফ কম্পিউটিং পাওয়ার উই আর লুকিং ফর। সব কিছু এমনভাবে পাল্টাবে যেটা হয়তো এই মুহূর্তে আমরা কল্পনা করতে পারছি না। কাজেই বর্তমানে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের প্রত্যেককেই দূরদৃষ্টি সম্পন্ন এবং দূরদর্শী হতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে
স্নাতকদের প্রস্তুত করতে হবে যাতে তারা কেবল এই পরিবর্তনের সাথে টিকে থাকবে তাই নয়, বরং এই পরিবর্তনের নেতৃত্বের ভূমিকা রাখবে। এইটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একটা দুর্ভাগ্য হলো সামহাউ উই আর দ্য এন্ড ইউজার। নতুন কিছু একটা আসবে, বাজারে আসলে আমরা সেটা কিনবো এবং কিনে ব্যবহার করব। এটাকে বলে হচ্ছে এন্ড ইউজার, একদম প্রান্তে যারা জিনিসটা ব্যবহার করে। কিন্তু আসলে লিডারশিপের অর্থ হলো এই নোভেলটি, এই ইনোভেশনে অ্যাক্টিভলি পার্টিসিপেট। আমরা তো শুধু কেনার জন্য নই, আমরা কোনো কিছু উদ্ভাবনের জন্যও বটে। বিশ্ববিদ্যালয়গুলোকে সেই জায়গাতে নজর দেওয়ার আহ্বান জানাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই প্রযুক্তির এই অতি দ্রুত পরিবর্তন সত্ত্বেও মানবতাকে পথ দেখানোর যে মৌলিক মূল্যবোধগুলো আছে সেগুলো কিন্তু চিরন্তন। মানুষের যে আদি প্রকৃতি, ফিতরত, আমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, আমাদের চিন্তা ভাবনা, এর ভিতরে কিছু মৌল সত্তা আছে যেগুলো হাজার বছর ধরে একই রকম, এবং সেগুলোর উপরে বেস করেই আমরা যখন এই মৌলিক মূল্যবোধগুলোকে অ্যাড্রেস করি তখন সেটা কাজে লাগে। মৌলিক মূল্যবোধের প্রশ্নে খুব বড় বড় প্যারাডাইম শিফট কিন্তু সমাজে অনেক বিপর্যয় ডেকে নিয়ে আসে। আমাদের মনে রাখতে হবে মৌলিক মূল্যবোধগুলো চিরন্তন। নৈতিকতা বর্জিত জ্ঞান বিপজ্জনক হয়ে উঠতে পারে। সততা ও নিষ্ঠাবিহীন বুদ্ধিমত্তা সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। নৈতিক দায়বদ্ধতাহীন বৈজ্ঞানিক অগ্রযাত্রা বৈষম্য এবং পরিবেশের জন্য বিপর্যয়কর এবং সংঘাতের কারণ হয়। আমরা নিজেরাই এই বিপদের সাক্ষী, এবং আমরা খুব বড় সাক্ষী। আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকাই অথবা অস্থির যে বিশ্ব তার দিকে তাকাই, এর সব কিছু এসছে এথিক্যাল ক্রাইসিস। এটা সম্পদের স্বল্পতা না, বরং সম্পদের প্রতি লোভ থেকে এসছে। এটা মানুষের অধিকার বোধের প্রতি যে সচেতনতা, সেই সচেতনতার অভাব থেকে এসছে। আমরা বলি দেয়ার ইজ নো পিস উইদাউট জাস্টিস, সুবিচার ছাড়া কোনো শান্তি নেই। এই সুবিচারের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আধুনিক শিক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবল দক্ষ পেশাজীবী গড়ে তোলা নয়, বরং চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার প্রতি গভীর অনুরাগ এবং একই সাথে নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ে তোলা। ঠিক এইখানেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য এবং অমূল্য। ঠিকমতো যদি এটা ফাংশন করে, তাহলে ইসলামিক ইউনিভার্সিটি সমাজ এবং রাষ্ট্রের জন্য যা অফার করে, প্রচলিত ইউনিভার্সিটিগুলো অনেক অফার করে, হয়তো কোনো কোনো জায়গাতে অনেক বেশি অফার করে, কিন্তু দিস ডেলিকেট ব্যালেন্স বিটুইন নলেজ অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড, এই জায়গায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনন্য ভূমিকা রাখার সুযোগ আছে। ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছিল জ্ঞান অন্বেষণের উপর, এটা বলা যায় আমরা যদি গভীরভাবে আমাদের ধর্মটাকে বোঝার চেষ্টা করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ প্রথম ওহী বা প্রত্যাদেশটি ছিল এই নির্দেশ দিয়ে, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই শক্তিশালী বার্তাটি তৎকালীন বিশ্বকে বদলে দিয়েছিল, এবং এটি প্রতিষ্ঠিত করেছিল যে যখন জ্ঞান অর্জন করা হয় আন্তরিকতার সাথে এবং তা ব্যবহৃত হয় মানবতার কল্যাণে, তখন তা ইবাদত বা উপাসনায় পরিণত হয়। এই প্রত্যাদেশী বিক্ষিপ্ত আরব গোত্রগুলোকে আমরা জানি যে তারা কীরকম বিক্ষিপ্ত ছিল, কীরকম ট্রাইবালিজম সেই আরব সমাজের ভিতরে ছিল। এই বিক্ষিপ্ত গোত্রগুলোকে ইসলাম বিশ্বের অন্যতম একটি শ্রেষ্ঠ সভ্যতায় রূপান্তরিত করেছিল। মাত্র কয়েক শতাব্দীর মধ্যেই মুসলিম পণ্ডিতবর্গ গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, রসায়ন, স্থাপত্যকলা, দর্শন, ভূগোল, প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে সারা বিশ্বে অগ্রদূত হয়ে ওঠেন। ইট ওয়াজ পসিবল। এটা যদি একবার সম্ভব হয়, তাহলে আমাদের প্রশ্ন করা উচিত, আবার কেন নয়? ইসলাম কখনোই ধর্মীয় জ্ঞানকে জাগতিক জ্ঞান থেকে বিচ্ছিন্ন করে দেখেনি। ইসলামী সভ্যতার ইতিহাসে দেখা যায় মুসলিম পণ্ডিতরা ধর্মতত্ত্বের পাশাপাশি গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, রসায়ন, প্রকৌশলবিদ্যা, দর্শন ও অর্থনীতি এসব ক্ষেত্রেও সমান উৎকর্ষ সাধন করেছেন। আল-খাওয়ারিজমি, আমরা যে বলি অ্যালগরিদম, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বেন, ইট ইজ বেসড অন অ্যালগরিদম। এই অ্যালগরিদমের পিতা বলা যায় মুসলিম বিজ্ঞানী, পলিম্যাথ ইনফ্যাক্ট, শুধু গণিত শাস্ত্র না, আল-খাওয়ারিজমিকে। ইবনে সিনা বহু শতাব্দী ধরে ওয়াজ দ্য পাথ ফাইন্ডার,
সবচেয়ে বড় চিকিৎসা শাস্ত্রে এক্সপার্ট। আল বিরুনি ইবনুল হাইতাম, আমি যখন ইবনুল হাইতামের কথা বলি, আমরা যারা মুসলিম আমরা জানি কিনা, আজকের যে সায়েন্টিফিক মেথড যেটা ইউরোপ ফ্রান্সিস বেকন তাকে কৃতিত্ব দেয়, তার বহু আগে কিন্তু ইবনুল হাইতাম হি ইনভেন্টেড দ্য ট্রু মিনিং অফ সায়েন্টিফিক মেথড, এবং তাকে দ্য ফাদার অফ অপটিক্সও বলা হয়। একই সাথে আছেন আল রাজি, একই সাথে আছেন আল কিন্দি। এই সমস্ত মহান মুসলিম পণ্ডিতরা প্রমাণ করেছেন বৈজ্ঞানিক অনুসন্ধান এবং বিশ্বাস একে অপরের পরিপূরক। ইসলামে এদের ভিতরে কোনো বিরোধ নেই। আসলে যে সমস্যাটা হয়েছে সেটা হলো ইউরোপিয়ান হিস্ট্রিতে ক্যাথলিক চার্চ এবং সায়েন্টিফিক এন্ডেভারের ভিতরে দীর্ঘ শতাব্দী, অনেকগুলো শতাব্দী ধরে এক ধরনের টানাপোড়েন আমরা দেখেছি। চার্চ এবং বিজ্ঞানের অগ্রযাত্রা অনেক সময়ই একে অপরের মুখোমুখি হয়েছে। এই যে ইতিহাস, এই ইতিহাসটাকে যেহেতু ইউরোপিয়ান হিস্ট্রি অ্যান্ড দ্যাট ইজ দ্য ডমিনেন্ট ডিসকোর্স, এইটাকে সমস্ত বিশ্বাসের উপরে চাপানো হয়। কিন্তু চার্চের সাথে সায়েন্সের যে কনফ্লিক্ট, তার কোনো প্যারালেল সেই পর্যায়ে ইসলামের ইতিহাসে কিন্তু নেই। কিন্তু এটা আমাদের মাথার ভেতরে ঢোকানো হয়েছে যে ধর্ম এবং বিজ্ঞান এরা একে অপরের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দ্যাট ওয়াজ কমপ্লিটলি ইউরোপিয়ান হিস্ট্রি। এটা আমাদের বোঝা নয়, কিন্তু এই বোঝা কিন্তু আমাদের কাছে চলে এসছে আর কি। এটি মনে রাখা জরুরি, ইসলামী সভ্যতার যে পতন তা ইসলাম বিজ্ঞান চর্চা নিরুৎসাহিত করেছিল বলে আদৌ ঘটেনি, বরং এর কারণ ছিল ইসলাম যে অনুসন্ধিৎসা, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষকে উৎসাহিত করে। মুসলমান ধীরে ধীরে সেই চেতনা থেকে নানা কারণে সরে গেছিল। এই কারণগুলো বিশ্লেষণ হওয়ার প্রয়োজন আছে। এখন আমি প্রকৃত শিক্ষার সাথে জড়িত কয়েকটি বিষয়ের উপরে আলোকপাত করতে চাই। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে সমালোচনামূলক চিন্তা শক্তি। এটাকে ইংরেজিতে আমরা বলি ক্রিটিক্যাল থিঙ্কিং। পবিত্র কুরআনে বারবার বলা হয়েছে আফালা তাকিলুন, অর্থাৎ তারা কি বিচার বুদ্ধি প্রয়োগ করে না, অথবা আফালা তাতাফাক্কারুন, তারা কি চিন্তা ভাবনা করে না। অন্ধ অনুকরণকে এখানে নিন্দনীয় বলা হয়েছে। আপনাদের শিক্ষা এমন হওয়া চাই যা তত্ত্বের বিশাল সমুদ্র যেটা আছে। এখন আমরা একটা এত বেশি ইনফরমেশন, ওশান অফ ইনফরমেশনের মধ্যে বাস করি। এই যে সমুদ্রে বাস করা, এই বাস করা অবস্থাতে প্রশ্ন করার, বিশ্লেষণ করার এবং সত্য মিথ্যার পার্থক্য নিরূপণ করার যে ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, সেটাকে শানিত করার যে সক্ষমতা, এইটা শিক্ষার একটা মূল উদ্দেশ্য হওয়া প্রয়োজন। ত্রুটিপূর্ণ যুক্তি খণ্ডন করতে এবং সামাজিক সমস্যাগুলোর জন্য বলিষ্ঠ প্রমাণ ভিত্তিক সমাধান তৈরিতে এই দক্ষতাকে কাজে লাগাতে হবে। যে মনন কোনো আর্থিক মডেলকে সমালোচনাত্মক দৃষ্টিতে বিশ্লেষণ করতে পারে এবং যে মনন কোনো হাদিসের মূলভাবকে একইভাবে বিশ্লেষণ করতে পারে, তার উভয়ের পিছনেই কাজ করে একই বুদ্ধিভিত্তিক শক্তি, যা গড়ে ওঠে মহান আল্লাহ পাকের দান করা সেই বুদ্ধিমত্তার চর্চার মাধ্যমে। এখানে মেসেজটা হচ্ছে এই, হোয়াট এভার বি দ্য ডিসিপ্লিন, সেটা হার্ডকোর ফিজিক্স হতে পারে, সেটা ফিনান্স হতে পারে, সেটা ইকোনমিক্স হতে পারে, সেটা ফিলোসফি হতে পারে, ক্রিটিক্যাল থিঙ্কিং প্রত্যেকটা বিষয়ের জন্য একইভাবে প্রযোজ্য। এবং মেধার, বৈজ্ঞানিক মেধা এবং অবৈজ্ঞানিক বিষয়ে যে মেধা, এই ধরনের পার্থক্য আসলে মস্তিষ্ক করে না। মস্তিষ্ক যেটা করে সেটা হচ্ছে শানিত মস্তিষ্ক যে কোনো বিষয়কে বোঝার জন্য একটা ওয়েল অর্গানাইজড দৃষ্টিভঙ্গি তৈরি করে, এবং সেটা যেমন হাদিস বিশ্লেষণে কাজে লাগানো যায়, তেমনি একটা ফিজিক্সের প্রবলেম বিশ্লেষণেও কাজে লাগানো যায়। অফকোর্স কিছু কিছু টুলস অ্যান্ড ট্রেডস আছে যেগুলো এক একটা বিদ্যার জন্য এক এক রকম, কিন্তু প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা বিষয়েই বিশ্লেষণী ক্ষমতা প্রয়োগের সুযোগ আছে। সৃষ্টি জগৎ সম্পর্কে সচেতনতা, তাহলে প্রথমে যে কথাটা বললাম সেটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ হ্যাজ টু বি এ ক্রিটিক্যাল থিঙ্কার। এটা না হতে পারলে আসলে শিক্ষার যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে ইররেসপেক্টিভ অফ ইউর সাবজেক্ট, যে বিষয় নিয়ে আমি পড়াশোনা করি না কেন,
সৃষ্টি জগৎ সম্পর্কে সচেতনতা থাকা খুবই প্রয়োজন। আমি নিজে আমার নানান পরিচয় বলা হয়, তো আমি কিঞ্চিত বিব্রত বোধ করি। আমার জীবনে আমার ব্যক্তিগত জীবনের বিভিন্ন উপাদান আছে। আমার মা বেঁচে আছেন, আমার পরিবার আছে। এর বাইরে যদি চিন্তা করতে হয় তাহলে আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন ছাত্র, এবং এই পরিচয়ের চেয়ে মূল্যবান আর কোনো পরিচয় নেই। শিক্ষকতা করি পেশা, গবেষণা করতে ভালো লাগে, শিক্ষকতারই একটা অংশ। কোনো একটা সময় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালন করেছিলাম। এগুলো সবই বহু দূরের ব্যাপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে যে আমি বলবো আল্লাহ পাকের রহমত। আই ওয়ান্টেড টু বি এ লাইফ লং লার্নার, এবং আল্লাহর রহমতে প্রবাবলি আই অ্যাম এ লাইফ লং লার্নার। আমি সারা জীবনের জন্য একজন ছাত্র। পদার্থবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আমি দু একটা কথা বলি। পদার্থবিজ্ঞানের যে নিয়মকানুনগুলো আছে, এই সব বিধানই সৃষ্টিকর্তা মহাবিশ্বের জন্য নির্ধারিত করে। এগুলো অধ্যয়নের মানেই হলো সেই মহান বিধাতার অপার মহিমা প্রত্যক্ষ করা। আমরা বলি স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। এই বিষয়গুলোকে আমি বলবো আপনারা স্পিরিচুয়ালি নিউট্রাল দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন না, বরং পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি, আমরা প্রত্যেকে আল্লাহ পাকের প্রতিনিধি বা খলিফা হিসাবে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যম হিসাবেই গ্রহণ করবেন। এর খুব ডিপ ইমপ্লিকেশন আছে। পৃথিবী আজ এক সম্পূর্ণ বস্তুবাদী দৃষ্টিভঙ্গির কারণে সংকটের মুখে পড়ে গেছে। আপনারা এমন পরিবেশ প্রকৌশলী হয়ে উঠবেন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, যারা টেকসই সমাধান উদ্ভাবনের মাধ্যমে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধির দায়িত্ব পালন করবেন। সো আমাদের প্রাইম কাজ হচ্ছে আল্লাহ পাকের খলিফা হিসাবে আমাদের কাজ করা। আমরা এখানে পৃথিবী থেকে সম্পদ আহরণ করার জন্য শুধু আসিনি, কারণ অ্যাজ এ ক্রিয়েটার আমরা বলি আল্লাহ পাক সৃষ্টিকর্তা, কিন্তু একই সাথে যে কথাটা সমান গুরুত্বপূর্ণ, হি ইজ দ্য সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ডস। আমাদের শুধুমাত্র বিদ্যা বুদ্ধি প্রয়োগ করে এই ছোট্ট যে পৃথিবী আছে এটা থেকে যা আসে সেটাকে ভোগ দখল করা, এটা আমাদের কাজ না। উই মাস্ট এনশিওর দ্য সাস্টেইনেন্স, এটা যেন চালু থাকে, এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এমন বায়োটেকনোলজিস্ট হতে হবে যারা জীবনের পবিত্রতাকে সমুন্নত রেখে চিকিৎসা বিজ্ঞানের সীমানাকে আরও প্রসারিত করবে। এই যে নেচার, এই যে প্রকৃতি আমাদের চারিদিকে, এর ভিতরে আছে অসাধারণ প্রতিসাম্য এবং গাণিতিক যুক্তি, এবং কোনো একজন মহাসত্তার যে ছায়া, সেই ছায়া আমরা এই সিমেট্রি এবং গাণিতিক যুক্তির ভিতরে দেখতে পাই। ডক্টর কাউসার কিছু কথা বলেছেন, ওয়ান্ডার। আইনস্টাইন একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে মানুষ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কখন করে? যখন গ্র্যাজুয়েশন শেষ হয় তখন? যখন পিএইচডি কমপ্লিট করে তখন? অ্যাবসলিউটলি নট। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে শিশুরা। আমি কে, কোথা থেকে এলাম, কি হবে? দোজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। প্রকৃতি নিয়ে সবচেয়ে যে ওয়ান্ডার, সেই ওয়ান্ডার কাদের মনে বাস করে? শিশুদের মনে। এটা এমন কেন, এটা রং এরকম কেন, এটা এই যে শিশু মনের জানার কৌতূহল এবং আগ্রহ, এই শিশু মনকে যতদিন আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন ততদিনই আপনারা শিখবেন। জীবনের ঘাত প্রতিঘাতে আমরা আমাদের সেই শিশুত্ব হারিয়ে ফেলি। আমরা কিছুদিন পরে কি বলি, ওগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই, শিশু ওগুলো নিয়ে চিন্তা করতে চায়। এই শিশু মনকে ধরে রাখার ভেতরেই আসলে উৎকর্ষতা অর্জনের চাবিকাঠি। এবং আইনস্টাইন এই কথাটাই বলেছিলেন, শৈশবে প্রকৃতি আমার ভিতরে যে বিস্ময় সৃষ্টি করেছে, আজ 60 বছর বয়সেও সেই বিস্ময় এতটুকু কমেনি। আমি ঠিক একইভাবে প্রাণ এবং প্রকৃতিকে দেখি। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ লার্নিং, যে এই কৌতূহলটাকে জাগিয়ে রাখতে হবে। এবং ওয়াই শুডন্ট বি ওয়ান্ডার? এই সমস্ত ন্যাচারাল ওয়ার্ল্ড অসম্ভব। আপনারা সবাই জানেন, যেহেতু আপনার স্কুল এবং কলেজ পার হয়ে এসছেন, এই যে পৃথিবীতে যে লাইফ ফর্ম, দিস ইজ বেসড অন কার্বন। আমাদের যে জৈব যৌগর কথা আমরা বলি, অর্গানিক ম্যাটেরিয়ালস,